পড়ালেখা তো বাদ দিয়ে দিছো মনে হচ্ছে। না। আমি তো দেখছি কাজ কাম কিছু করছো না, সমস্যা দেখাচ্ছ না। কতদিন বলছিলাম কি? এই দুদিন পরীক্ষা ছিল তো এই জন্য ফিজিক্স নিয়ে বসিনি। আহ কি পরীক্ষা ছিল? এই ইংলিশ পরীক্ষা ছিল একটা, আর একটা রসায়ন। রসায়ন? রসায়নে কোন অধ্যায় ছিল? পর্যায় সারণী মানে। হ্যাঁ, পর্যায় সারণী। পর্যায়। মনে হলে কেমন পড়ছো, যদি মনে হয়? ওই মানে একই সেম অধ্যায় মেলা করা আছে পর্যায় সারণী। সেম পদার্থের তাই নাকি? গঠন। আহ, আচ্ছা বলো, আইনীকরণ শক্তি কি? সংজ্ঞা বলতে মানে সংজ্ঞা না, তুমি কি বোঝো আইনীকরণ শক্তি দিয়ে? কিছু কি বোঝো আইনীকরণ শক্তি দিয়ে? হ্যাঁ, দাঁড়ান খেয়াল আছে না। কি বোঝো? বই দেখতে হবে নাকি? একটা অরবিট থাকে, অরবিটে কি থাকে? ইলেকট্রন। ইলেকট্রন থাকে। শিওর? হ্যাঁ। আর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। আর এই বাইরে যে, যেটা একদম লাস্টে শক্তি, শক্তি স্তরে দেখছো, এটা কি? ইলেকট্রন। এই ইলেকট্রনের কি এই পজিটিভ চার্জের কোনো আকর্ষণ কিছু কাজ করে কিনা জানো? কোন কোন শক্তি আকর্ষণ শক্তি আচ্ছা তুমি বড় হলে বড় হলে জানবা যে ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে। আর এমন ছিল, সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সে ইলেকট্রনের ক্ষেত্রে এই যে ইলেকট্রনকে কি করে, নিউক্লিয়াস আকর্ষণ করে। আকর্ষণ করার ফলে কি, একটা নির্দিষ্ট শক্তির আন্ডারে ইলেকট্রনটা ঘুরতে থাকে। এই যে এর আন্ডারে থাকে, মানে এর ভিতরে থাকে, এই ভিতর থেকে মুক্ত করার জন্য ওই কিছু পরিমাণ শক্তি দেওয়া লাগে। কিছু পরিমাণ শক্তি না দিলে নিউক্লিয়াস ওকে ছাড়তে চায় না, বলে আমি তোমাকে ছাড়বো না। ওই যেই পরিমাণ শক্তি ইলেকট্রনটা বের হয়ে যাবে বা মুক্ত হয়ে যাবে, সেই পরিমাণ শক্তিকেই বলা হয় আয়নীকরণ শক্তি। আচ্ছা। বুঝতে পারছো? জি। কি বুঝলে বলো? যে এই ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে মানে আকর্ষণ করে। হুম। আকর্ষণ করার পরে তারপরে আপনার আকর্ষণ করে, এর ফলে ওই ইলেকট্রনটা তখন ঘোরে, যখন কাউকে কেন্দ্র করে ঘুরে তখন এর ভিতরে নেগেটিভ শক্তি যুক্ত হয়। তোমরা বড় পড়বা ঋণাত্মক শক্তি। ওই শক্তিটা দিলে ইলেকট্রনটা ওই শক্তি স্তর থেকে বের হয়ে যায়। ওই যে ইলেকট্রনটা ওই শক্তি স্তর থেকে বের হয়ে গেল, এই বের করতে গিয়ে তোমার বাইরে থেকে কিছুটা শক্তি দেওয়া লাগলে এই বাইরে থেকে কিছুটা শক্তি দেওয়ার দেওয়ার শক্তিটাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। আর আয়নীকরণ শক্তি দেওয়ার ফলে যে ইলেকট্রনটা বের হয়ে গেল, ইলেকট্রনটা বের হয়ে কি তৈরি হয়, একটা ক্যাটায়ন তৈরি হয়। তাই তো? জি। আর বলো তো, আকর্ষণ। আচ্ছা এখন বলছি না, আকর্ষণ যত দূরে যাবে তত বাড়ে না কমে? আহ আকর্ষণ যত দূরে থাকে নাকি বললাম? হ্যাঁ, হ্যাঁ যত দূরে থাকে। মনে করো তুমি আর তোমার সেই সেই মেয়েটা যদি অনেক দূরে থাকো, তাহলে আকর্ষণ বাড়বে না কমবে? কমবে।
কমবে। এই তো ভালো এক্সপিরিয়েন্স করছো তো। আচ্ছা, তাহলে যদি কমে, তাহলে ওই ইলেকট্রনটা বের করতে, মানে তোমাদের ভিতরে যদি বিরোধ করতে বা ব্রেকআপ ঘটাতে আমার কি যুক্তি কম খাটালে চলবে, নাকি এমনি হালকা একটু বললেই তুমি ওরা ছেড়ে দেবো একে অপরকে? হালকা একটু পিছন থেকে দিলেই কাজ হবে। করা বোঝো তো। জি। জি। তাই এমন একটা নিয়ম আছে যে যত ব্যাসার্ধ বাড়বে তত কি হবে, আয়নীকরণ শক্তির মান কমবে। এই জন্য একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে কি বাড়ে, আকার করলে কি হবে, ব্যাসার্ধ বাড়বে। ব্যাসার্ধ বাড়ার ফলে কি হবে, আকর্ষণ শক্তি কমে যাবে। আকর্ষণ শক্তি কমে যাওয়ার ফলে কি হবে, আয়নীকরণ শক্তি কম। কম শক্তি দিলে ইলেকট্রনটা বের হয়ে যাবে। এর অর্থ আয়নীকরণ শক্তি কমবে। আমার নিয়ম পড়ছো না? জি। আচ্ছা, যাই হোক পড়ছো। আমার রসায়ন দেখার দায়িত্ব না, পদার্থে আসি। আমরা মনে হয় কতদিন কিছু না কিছু দেখছিলাম, বুঝছিলাম কি বুঝিনি, আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। এটা আমাদের এক্স অ্যাক্সিস ছিল, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস ছিল, তাই তো? জি। আমি যদি বলি এটা হচ্ছে আমার সরল রেখা 1 নম্বর, এটা 2 নম্বর সরল রেখা, এটা 3 নম্বর সরল রেখা, ঢাল বিস্তার 3 নম্বরে। 3 নম্বরের। এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো তা, আমরা আমরা কি কোণের সাহায্যে ব্যাখ্যা করবো না, যেটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2, এটা হচ্ছে থিটা। তাহলে জি। যার কোণ বেশি তার ট্যান এর মান, তার ঢালও বেশি। আহ আমাকে কি দেখতে পাও? জি। হ্যালো? হ্যাঁ। আমার এখানে আমার নেটওয়ার্কে ঝামেলা হলো। জি। আমার এখানে নেটওয়ার্ক একটু ঝামেলা দেখা দিচ্ছে আজকে। আচ্ছা, স্লাইড কি দেখতে পাও? হ্যাঁ, দেখা যায়। জি। আচ্ছা, তাহলে এই যে যেটাকে আমরা বলছি ঢাল, ইংলিশে কি বলছিলাম জানো, স্লোপ, যেটাকে প্রকাশ করছিলাম কি দ্বারা, এম দ্বারা, ট্যান থেটা। তাহলে আমি যদি এখন তোমাকে বলি, এর বলতে পারবা? এক্স হতে এইভাবে বলতে পারো। আপনার। দেখো, আচ্ছা আমি ওয়াইফাই না হলে। আমার তো ওয়াইফাই, কিন্তু ওয়াইফাই তো স্লো দেখাচ্ছে।
আচ্ছা দেখি এবার কতদূর কি হয়। আচ্ছা, তাহলে ঢাল কি বলবো? ঢালের সংজ্ঞা হচ্ছে এটা, যে কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিক বোঝো। জি। এই যদি এক্স অক্ষ হয়, উপরের দিকে যদি ওয়াই অক্ষ হয়, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাই তো? জি। আর যদি এখানে একটা কোনো সরল রেখা আঁকি, এই সরল রেখা, যে কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে কি বলবে? ঢাল। ঢাল। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে, ওই ট্যান আছে না, ওই ট্যানের ফুল মিনিং হচ্ছে ট্যানজেন্ট। জি। আরো বড় হলে দেখবে যে ট্যান দ্বারা আসলে কি বোঝায়, তোমার স্পর্শক বোঝায়। ট্যান দ্বারা কি বোঝায়? স্পর্শ। স্প- স্পর্শকের নাম শুনছো? না। আচ্ছা, আমরা দেখবো কিছুক্ষণ পরে দেখবো। তাহলে এত ক্লিয়ার? জি। সংজ্ঞাটা একটু মনে রেখো, কারণ আমরা উচ্চতর গণিতে সেম সংখ্যা আবার লিখবো, তো তখন যেন মনে থাকে। তাহলে জি। আমি যদি বলি কোন একটা রেখা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে ওই রেখার কি, যে তাহলে ওই রেখার কি ঢাল বের করতে পারবো? তুমি বলবা জি ভাই, যেহেতু থেটা আমার জানা, আর আমার ঢাল সমান কি লিখি, এম সমান ট্যান থেটা, আর থেটার মান যেহেতু 30 ডিগ্রি, ট্যান 30-এর মান কত? 1/√3। তাহলে এটা হবে ওর ঢাল। ঠিক আছে। আচ্ছা। জি। আর আমি যদি বলি কোন একটা রেখার ঢাল হচ্ছে √3, তাহলে এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে সেটা বের করো, তাহলে বের করতে পারবা। আহ, তাহলে তো তুমি মান বলবা মুখস্থ যেহেতু করতে হবে। আচ্ছা হ্যাঁ আমি আসছি। তুমি বলবা যেহেতু ঢাল দেওয়া আছে, তাহলে আমি ট্যান থেটা, থেটার মান √3, আর ট্যান থেটার সমান যদি √3 হয়, এখন ট্যান কাটাকাটি করতে হবে, তাহলে ট্যান কত ডিগ্রি মান √3? ট্যান 60 ডিগ্রি মান √3। তাহলে উভয় পাশ ট্যান ট্যান বাদ দিলে থেটা সমান কয় ডিগ্রি হয়? 60 ডিগ্রি। কথা ক্লিয়ার? জি। এমন ছোট ছোট প্রশ্ন দিতে পারে, এগুলো তুমি মানগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, সমস্যা নেই, অথবা তুমি মুখস্থ করে নিও। কি কি মান ছিল? যখন থেটার মান 0, তখন ট্যান 0 সমান কত? 0। যখন থেটার মান হচ্ছে 30 ডিগ্রি, তখন ট্যান 30 ডিগ্রি মান কত হবে? লিখলাম কত? 1/√3। যখন 45 ডিগ্রি, তখন কত হবে? 1। যখন 60 ডিগ্রি হবে, তখন কত হবে? √3। আর যখন 90 ডিগ্রি হবে, তখন কত হবে? অসংজ্ঞায়িত। এগুলোর কাহিনী আছে, আমি যখন তোমাকে হায়ার ম্যাথ করবো তখন জানাবো না এগুলো কিভাবে হয়। জি। আনডিফাইন্ড, আনডিফাইন্ড। তাহলে ঢাল নিয়ে কোনো সমস্যা? না। আচ্ছা, আমরা ঢালে কিন্তু আরো একটা সূত্র বলছিলাম, সেটা কেমন ছিল জানো?
আমি যদি কোণগুলো মুছে দিই, এই যে প্রথম 1 নম্বর রেখাটা, 1 নম্বর রেখাটা এই জায়গায় ছেদ করছে, 2 নম্বরটার এই জায়গায় ছেদ হয়েছে, 3 নম্বরটার এই জায়গায় ছেদ হয়েছে, তাই না? জি। এটা যদি আমি 5 ধরি, এটা যদি 10 ধরি, তাহলে এই 10 বিন্দুটি এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, আর এখানে ছেদ করেছে। আমার দেখতে হবে একক, মানে কি বলে, এক্স অক্ষের খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই অক্ষের পরিবর্তন কতটুকু হয়েছে। এক্স অক্ষের পরিবর্তনের সাথে দেখতে হবে কি ওয়াই অক্ষের পরিবর্তন কতটুকু। যদি মানে যার ওয়াই অক্ষের পরিবর্তন বেশি, তার ঢালও কি হবে? বেশি। বেশি। যেমন আমরা একটু প্রথমটার ক্ষেত্রে দেখি। দেখো এই রেখাটা এক্স অক্ষে আমরা 5 আর 10-এর মধ্যে খেয়াল করছি, আমরা খুবই, মনে করো খুবই কাছে, 5-এ নিলাম আর 6 নিলাম, নিয়েও করতে পারি। কিন্তু আমরা একটু বড় ডিস্টেন্স নিচ্ছি না, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? Just এতটুকু। তাহলে দেখো 5 থেকে 10-এর জন্য আমার এক্স অক্ষে 5 থেকে 10 জন্য ওয়াই অক্ষে চেঞ্জেস কত। আমি যদি এটা 5 ধরি, এটা 10, এটা 15, এটা 20, এটা 25। তাহলে 5-এ ছিল সে কত, কয় বিন্দুতে? 1, 2, ধরলাম 3। ঠিক আছে? দেখতে পাচ্ছ জি। কি? হ্যাঁ। আর আর ওই রেখাটা তার পরের বার যখন এক্স এর মান যখন 10, তখন সেটা ছেদ করেছে কতই? 5-এ। জি। তাহলে এর পরিবর্তন হয়েছে কত? 2। কোন সমস্যা? হুম। 3 থেকে 5-এ দুই গেছ না? পরিবর্তন। তো 3 থেকে 5-এ গেলে পরিবর্তন 5 হয়েছে, 2 হয়েছে। ও। ঠিক আছে? জি। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে দেখি। 2 নম্বর রেখার ক্ষেত্রে 5-এ রয়েছে সে কতই? 5-এ। জি। 10-এ যে সে গিয়েছে কতই? 10-এ। 10-এ। তাহলে এর ওয়াই এর পরিবর্তন হয়েছে কত? এই জায়গায় 5-এ ছিল প্রথমে, পরে চলে গিয়েছে 10-এ। তাহলে এর 10-এ পরিবর্তন 5 কতটুকু থেকে হয়েছে? 5। 5 পরিবর্তন হয়েছে। এই পরের জন যে আছে তার ক্ষেত্রে কত হয়েছে দেখো তো। 10। প্রথমে 5-এ সে ছিল হচ্ছে 10-এ, আর যখন সে 10-এ সে চলে গেছে 20-এ, তাই না? জি। তাহলে ওয়াই অক্ষের যে পরিবর্তন হয়েছে সেটা কত? 10। 10। জি। তাহলে দেখো এক্স অক্ষের একই মানের জন্য এক্স অক্ষের পরিবর্তন কিন্তু 5 হয়েছে, কিন্তু ওয়াই অক্ষে বেশি পরিবর্তন হয়েছে কার? 3 নম্বর রেখাটার। তাই 3 নম্বর রেখাটার কি বেশি? ঢাল ঢাল বেশি। বেশি। আর এই ঢালকে আমরা বলছিলাম কি কি জন্য? ডেল এম সমান ওয়াই n। ভাগ ডেল এক্স, মানে ওয়াই এর ও। পরিবর্তন ভাগ এক্স এর পরিবর্তন। যেমন এখানে এক্স এর পরিবর্তন কত করেছি? 5 করেছি। জি। আর এই লাইনটার দ্বারা বাস্তবে বোঝায় যে এক্স এর একক পরিবর্তনে আমরা কি এমন একটা সূত্র দেখছিলাম যে ভি সমান এস বাই টি। জি। এস সমান ভিটি, তাহলে ভি সমান এস বাই টি। তখন আমরা সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলছিলাম, বলো বেগের সংজ্ঞা, যে একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে। জি। তাহলে এই যে নিচে যে থাকে তাকে কি ধরা হয়? সবসময় একক ধরা হয়। এখানে নিচে আছে কিটা? ডেল্টা এক্স না? এ, একেও জি। কি ধরা হয়েছে? একক। মানে এক্স অক্ষের একক পরিবর্তনে ওয়াই অক্ষের কত পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখছি। কথা ক্লিয়ার? জি। তাহলে আমরা ঢালের ক্ষেত্রে সূত্র লিখতে পারি করা, এম সমান, প্রথম কথা ট্যান থিটা লিখতেই পারি। আর একটা কি লিখতে পারি? এই ডেল কে লিখে বলছিলাম কিভাবে? y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। এটাকে তুমি চাইলে লিখতে পারো ডেল ওয়াই ভাগ ডেল এক্স। আর ডেল দ্বারা কি বোঝায় জানো? পরিবর্তন। পরিবর্তন। আচ্ছা, এতটুকু কি আমি ক্লিয়ার করতে পারছি? জি। আচ্ছা,
এখন এখান থেকে আরো একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে দেখো তো, যার তোমার কাছ থেকে পরামর্শ নিই। দেখো, এক্স এর একই পরিবর্তনের জন্য ওয়াই এর বেশি পরিবর্তন হয়েছে কার? উম, এক্স এর এনে মান 5 বাড়ার জন্য ওয়াই এ বেশি পরিবর্তন হয়েছে কার? 3 নম্বর কার, 2 নম্বরটা না জি, এক তিনি নম্বরটা? তিনি তিনের। 3। জি। আর 3-এর পরিবর্তন হয়েছে বেশি, তাই তো? তাহলে আমরা কি জি। বলতে পারি যে 3 নম্বরটা বেশি ঢালু? জি। বেশি ঢালু। আচ্ছা, এতটুকু যদি আমি বলতে পারি তাহলে আমি পরবর্তী পৃষ্ঠায় যেতে পারি। আচ্ছা। এখন আমরা যদি এখানে একটা উম সরল রেখা আঁকি, যদি এমন একটা সরল রেখা আঁকি, তাহলে দেখো তো, এই জায়গায় যে কোণ থিটা 1, এই জায়গায় কোনো কি একই থাকবে না ভিন্ন হবে? থিটা 2 দিলাম, এই জায়গায় কোণ দিলাম থিটা 3, এই জায়গায় কোণ দিলাম থিটা 4, সবগুলো কোণ কি একই থাকবে? জি। শিওর তো? একটু বড় বড় দেখা গেলে কি বড় হয় না, একই থাকে? একই থাকে। একই থাকে, গুড। তার মানে থিটা 1 সমান থিটা 2 সমান থিটা 3 সমান থিটা 4, তাই তো? ফোর। জি। আচ্ছা, যদি সব জায়গায় একই হয়, তাহলে সবগুলো যদি ট্যান থিটা বসে যায় তাও কি একই হবে? ট্যান থিটা 1 সমান যা, ট্যান থিটা 2 সমানও তাই। ট্যান থিটা 3 মানও তাই, ট্যান থিটা 4 এর মানও তাই। তাই। মানে কি আমি বলতে পারি M1ও যা হবে, M2 তাই হবে, M3ও তাই হবে, M4ও তাই হবে? হুম, এর মানে কি আমি বলতে পারি যে কোনো একটা সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল একই? জি। যেহেতু কোন একটা সরল রেখার প্রতিটা বিন্দুতে থিটা একই, সেহেতু কোন একটা সরল রেখার প্রতিটা বিন্দুতে যেহেতু থিটা একই, সেহেতু সেই রেখার ঢালও কি হবে? একই হবে। এখান থেকে যে সামারিটা আমার দরকার সেটা হচ্ছে সরল রেখার সকল বিন্দুতে ঢাল একই। ঢাল একই। কোন সমস্যা? কিন্তু আমি যদি এখানে একটা বক্ররেখা আঁকি, বক্ররেখা বোঝো? জি। জি। ধরো এটা, এখানে কি সব জায়গায় ঢাল একই হবে? ধরো আমি কয়েকটা বিন্দু তোমাকে নির্দেশ করে দিলাম, এই জায়গায় একটা বিন্দু আছে, 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 সব জায়গায় কি ঢাল এক? না। ঢাল একই না, কারণ কি? এর কারণ হচ্ছে যেই বিন্দুতে ঢাল নির্ণয় করতে হয় সেই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হয়। এখন স্পর্শক জিনিসটা কেমন? স্পর্শক হচ্ছে এমন একটা রেখা যেটা ওই বিন্দুতেই ছেদ করবে। আমি তোমাকে একটু ব্যাখ্যা করি। ধরো এই একটা একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, এ একটা কার্ভ আছে বা বক্ররেখা আছে। এই বক্ররেখাকে এই যে সরল রেখাটা কয়টা বিন্দুতে ছেদ করেছে? দুটো। তাই এইটাকে বলা হয় কি? ছেদক। যেহেতু ছেদ করেছে তাকে কি বলবে? ছেদক। সেতুক। যদি এটাকে আরো কাছে নিয়ে আসি, তাও কয় বিন্দু ছেদ করছে? দুই বিন্দুতে। আরো কাছে নিয়ে আসলাম, তাও তাও এখন এর নাম কি? ছেদক। দুই। এখনো ছেদক। কিন্তু আমরা যদি একটা রেখা টানি যেটা একদম এর পাশ দিয়ে, মানে একটা বিন্দু ছেদ করবে, সব না, কয়টা বিন্দু ছেদ করবে? একটা। জাস্ট একটা বিন্দুতে। আমার, তুমি কথা বুঝতে পারছো না, বাট এটা সরল রেখা হবে, আমি দেখাই যাচ্ছে একটু। উম
ধরো এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, স্পর্শ করেছে। তাহলে যখন একটা বিন্দুতে ছেদ, মানে একটা বিন্দুতে স্পর্শ করবে, স্পর্শ করবে কয়টা বিন্দুতে, একটা। তখন সেটাকে আমরা বলবো কি, স্পর্শক। আর যদি একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটাকে বলা হয় ছেদক। কথা ক্লিয়ার? জি। তাহলে ওই যে আমরা বলছিলাম যে ট্যান দ্বারা আসলে কি বোঝায়, স্পর্শককে বোঝায়। ট্যানজেন্ট দ্বারা আসলে কি বোঝায়, স্পর্শক। স্পর্শককে বোঝায়। তাহলে এই যে প্রতিটা বিন্দু আঁকিস না, এই প্রতিটা বিন্দুতে তুমি একটা সরলরেখা আঁকবা, প্রতিটা বিন্দু একদম স্পর্শ করে দেয় এমন একটা সরলরেখা যেন ওই বিন্দু ছাড়া আর কোনো বিন্দু ছেদ না করে। যেমন আঁকা তো একটু টাফ, বাট আমরা ট্রাই করবো যতটুকু সম্ভব। এরকম প্রত্যেকটা বিন্দুটা স্পর্শক আঁকবো। হা, এইবারই তো বিপদ। না আমার এখানে কন্ট্রোল জেড কাজ করবে না, দেখি। উম, না, বিপদ হয়ে গেল। কও। আমাদের সেই কার্ভটা চলে গেল, এবার কি করবো? আবার টাকেন। আবার তো এটা আঁকবো, কিন্তু সেম বিন্দুতে যাবে কি না। হাসছে। আচ্ছা দেখো কোন রকম হইলো। তাহলে প্রতিটা বিন্দুতে তুমি কি করবে, একটা একটা করে স্পর্শক আঁকবা, প্রতি বিন্দুতে একটা একটা করে স্পর্শক আঁকবা। এই স্পর্শক গুলো এক চক্রের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাই তোমার দেখতে হবে। কোন কালি নেওয়া যায়? ধরো এই লালটা নিই। দেখো এই যে রেখাটা, এটা এক্স অক্ষের সাথে কি এইটুকু কোণ উৎপন্ন করেছে না? জি। এই জায়গায় যদি একটা এক্স অক্ষ আঁকি, এক্স, দেখো এক্স অক্ষ বলতে কি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ এইদিকে, একদম সেম দিকে যারা একটা কোণাকে এইটা, এই দুটা কি একই অক্ষকে নির্দেশ করছে, কারণ যেহেতু সমান্তরাল। এই জায়গায় কোণ হয়েছে এতটুকু। পরে এই বিন্দুতে কোণ যদি আঁকি, এক্স অক্ষের সমান্তরাল দাগ টানি, তাহলে এই জায়গায় কোণ হয়েছে এতটুকু, এই জায়গায় কোণ হয়েছে এতটুকু, এই জায়গায় কোণ হয়েছে এতটুকু। তাহলে দেখো সময়ের সাথে সাথে কি হচ্ছে, কোণের মান কি হচ্ছে, বাড়ছে না? জি। ধর এটাকে আলফা 1 দিলাম, এটাকে আলফা 2 দিলাম, এটা আলফা 3 দিলাম, এটা আলফা 4, এটা আলফা 5। তাহলে আলফা, আরে তাড়াতাড়ি সময় শেষ। আলফা 1 থেকে আলফা 2 বড়, আলফা 2 থেকে আলফা 3। আলফা 3 বড়, আলফা 3 থেকে আলফা 4 বড়, এইভাবে আছে। কোন বড়, তার মানে এর ট্যান এর মানও কি হবে, বড় হবে। কারণ কোন বাড়লে ট্যান এর মানও বাড়ে। তার মানে আমি কি বলতে পারি M1 এর চেয়ে M2 বড়, M2 এর চেয়ে M3 বড়, M3 এর চেয়ে M4 বড়। তাহলে যেহেতু ঢালের মান বাড়ছে, আমি কি বলতে পারি বক্ররেখায় ঢাল অসমান হয়? জি। জি। তাই সরল রেখায় ঢাল সবসময় একই হয়, কিন্তু বক্ররেখায় ঢাল কি হয়, ভিন্ন হয়। আমার কথা বুঝতে অসুবিধা? না। এখন এখানে একটা বিষয়, যেহেতু কার্ভটা কি আস্তে আস্তে ঢাল কি হচ্ছে, বাড়ছে না? জি। ঢাল যদি আস্তে আস্তে বাড়ে, এর অর্থ কি ওয়াই অক্ষের মানের পরিবর্তন কি বেশি হচ্ছে? না না। জি হচ্ছে। মানে এক্স এর যদি একটুখানি পরিবর্তন করো তাহলে ওয়াই এর বেশি পরিবর্তন হবে। ঢাল তো এটাই বোঝায়, ঢাল তো এটাই বোঝায় যে del y/del x। যখন তুমি বলছো ঢালের মান বাড়ছে, del x এর মান তো বাড়বে না, del x এর মান সেম, তাহলে অবশ্যই উপরেটা কি করা লাগবে, বাড়া লাগবে। একই এক্স এর একই পরিবর্তনের জন্য ওয়াই এর মানও কি হওয়া লাগবে, বাড়া লাগবে। তখনই কি ঢাল বাড়া সম্ভব, না কিন্তু ঢাল বাড়া সম্ভব না। তুমি যদি বাড়ি থাকো তাহলে একটা গ্রাফ পেপার নিয়ে এটা ট্রাই করে দেখতে পারো। ওকে। জি।
আচ্ছা, আমরা আর একটা গ্রাফ দেখবো, কিন্তু আমি তো যা দেখাইছিলাম সময় এত তাড়াতাড়ি যাচ্ছে কেন বলো? সময়ের গতি এত বেশি কেন? এই একটা রেখাটা আনলাম, দেখতে পাচ্ছ? জি। এই রেখাটার ঢাল কি হবে বলো তো? এই রেখাটার ঢাল হবে ঋণাত্মক। কি হবে? ঋণাত্মক। আমাদের এতক্ষণ ঢাল কিন্তু 1/√3 বা √3 এমন হচ্ছিল, তাই না? জি। কারণ কি, এটা আস্তে আস্তে কি হচ্ছিল, মান আস্তে আস্তে উপরের দিকে কি হচ্ছিল, বাড়ছিল। আর এইটা কি আস্তে আস্তে দেখো তো নিচের দিকে আসছে না? জি। এটা আমি মানে ব্যাখ্যা করতে পারতাম, বাট আমার টাইম একটু শর্ট, তাই যখন আমরা স্থানাঙ্ক জানতে পারবো তখন আরো ব্যাখ্যা করবেন। এখন আপাতত দেখো, তুমি এইভাবে মনে রাখবা যে ঢাল পজিটিভ হবে কখন, আর ঢাল নেগেটিভ হবে কখন। দেখো একটা বাচ্চা এখানে মনে বসাই দিছি, দেখি দিয়ে বুঝতে পারছো? জি। পারছো কি? জি। এই বাচ্চাটাকে যদি বসাই দিই তাহলে কি হবে, নিচে মুখে পড়তে পড়ে থাকবে যাবে না? নিচে। জি। হ্যাঁ, তাহলে যার উপর মানে ঢাল নেগেটিভ সেটাই হবে, যার উপর বসলে কি হবে, নিচে মুখো পড়ে যাবা। পড়ে যাবে। জি, অবশ্যই আগে বাম থেকে যাবা। এখন তুমি যদি কথা আমি না আমি এই ডান দিক থেকে উঠবো, তাহলে তো আমার পড়ছি না, আমি উঠছি এমন না। যেই দিকে অরিজিন বা যেই দিকে মূল বিন্দু সেই দিক থেকে যাবা। জি। এবার আমি যদি এই সবুজ কার্ভের উপর তোমার বসাই দিই, তুমি কি নিচে মুখে পড়বা? এই জায়গায় বসাই দিই, ওই মুখে তো হ্যাঁ। যাবে, তো কি তোমার কি হবে, কষ্ট করে উপর মুখো উঠতে হবে। উঠতে হবে না? এই যে যখন তোমাকে উঠতে হবে কষ্ট করে, তখন সেটার ঢাল হবে পজিটিভ। আর যখন তুমি নিজের ইচ্ছা, মানে কোনো ইচ্ছা নেই বসে থাকবা, যদি পড়ে দাও, তখন আমাদের। সেটার ঢাল হবে কি, নেগেটিভ। বুঝতে পারছো কি? জি। আচ্ছা, দেখি কেমন বুঝতে পারছো। বলো, এটার ঢাল পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আচ্ছা, এটার ঢাল পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আচ্ছা, এটার ঢাল পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, এটার ঢাল পজিটিভ কেন? হ্যাঁ, পজিটিভ পজিটিভ। জি না, এটার ঢাল নেগেটিভ। এর বাম মানে বাম কোন জায়গায় হবে? দেখো, আচ্ছা বাম কোন দিকে হবে, তোমার বাম শেষে বাম দিকেই হবে, এই দিক থেকে, এই যে বোঝেন যে কেন্দ্র থেকে এই দিক, মানে ইয়ে করতে। মানে ওই ক্ষেত্রে কেন্দ্র মানে এই পাশে থেকে কেন্দ্রটা সুবিধা রাখছো, কিন্তু মেন কথা বাম থেকে পড়ার কথা। ও আচ্ছা। যেমন এটার ক্ষেত্রে কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা নেগেটিভ হবে তাহলে। উম, উম, এটা একটু ভাবতে হবে অবশ্য, এটা সরাসরি বলা যাচ্ছে না, এটা আপাতত থাক, আমরা সিম্পলটা আসি। দেখো আর একটা উপায় আছে, তুমি যদি কোনো সময় থিটার মান নির্ণয় করো, কার মান, থিটা। থেটা। জি, থিটার সাহায্যে তুমি বের করতে পারবা এখানে যে কোণটা আছে। দেখো, তুমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরো, এগুলো ত্রিকোণমিতি শেখা, আচ্ছা আপাতত বাদ দিয়ে গেলো, কারণ তুমি এগুলো মানে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ এগুলো জানো না। তো আপাতত এটুকু জেনে রাখো, সামনে যখন স্থানাঙ্ক পারবো তখন বাকিটা জানি, জি। আমাদের এটুকু জানলেই হবে। এখন আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা এটা লিখছিলাম না ওয়াই অক্ষ, এটা আমরা লিখছিলাম কি, জি। এক্স অক্ষ। ওয়াই। এক্স। এক্স, এটাকে বলা হয় ওয়াই বনাম এক্স এর গ্রাফ। ওয়াই বনাম এক্স এর গ্রাফ, যে উপরের দিকে থাকবে সেটা আগে বসবে, আর বনাম আকারে কিরা আসবে, যে এই বরাবর থাকবে।
এটা আসলে মেন কারণ না। আচ্ছা, বনামের আর একটা ইংরেজি ভালো তোমরা ভালো জানো, সেটা হচ্ছে ভার্সেস, ভিএস। ভিএস। জি, বলো না, বাংলাদেশ ভিএস পাকিস্তান। জি। এর মেইন নিয়মটা হচ্ছে এটা। তোমাকে আমি কি বলছিলাম, চলক দুই রকম আছে, স্বাধীন চলক পরাধীন। আর অধীন চলক। যেমন তোমার বাবার ইনকামের উপর তোমার ইনকাম নির্ভর করে, তোমার ইনকামটা হচ্ছে অধীন চলক, তোমার বাবার ইনকামটা হচ্ছে স্বাধীন চলক। এটা গল্প বলছে, মনে আছে কিনা জানি না। জি। আচ্ছা, তাহলে এই যে যেটা হয় অধীন, সেটা হবে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর সবাই কে থাকবে? অধীন। আর এক্স অক্ষ বরাবর কে থাকবে? স্বাধীন। স্বাধীন। তাহলে স্বাধীন চলককে রাখবো এক্স অক্ষ বরাবর, অধীন চলককে রাখবো ওয়াই অক্ষ বরাবর। ক্লিয়ার? জি। এবং অবশ্যই যে অধীন চলকটা আছে সেটা এক্স এর ফাংশন হওয়া লাগবে। ফাংশন পড়ছো? বুঝছিলাম তো। কি জানি কি করছো, বাট এমন লেখা তো দেখছো অবশ্যই। জি। এক্স এর মান বসাতে থাকবে। যেমন জি, যেমন আমি যদি বলি ওয়াই সমান এক্স স্কোয়ার, ওয়াই সমান এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর মান বসালে ওয়াই এর মান পাবো। তার মানে ওয়াই হচ্ছে অধীন চলক, কারণ ওয়াই এর মানটা নির্ভর করে কার উপরে? এক্স এর উপরে। এক্স যেহেতু এর ওয়াই এর উপরে। মান এক্স এর উপর নির্ভর করে, তাই ওয়াই হচ্ছে অধীন চলক। আর এক্স এর উপর যেহেতু নির্ভর করে, তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক। যেমন তোমার চলক। ইনকাম তোমার বাবার উপর নির্ভর করে, তাই তুমি হচ্ছে অধীন চলক, তোমার বাবার ইনকাম হচ্ছে স্বাধীন চলক। ক্লিয়ার? জি। ওকে। জানি না আর কয় মিনিট আছে, তোমার টাইমার দেখাচ্ছে? না, এখানে দেখায় না। আচ্ছা, তাহলে আমি আমার সামনে থেকে ডিলিট করে দিচ্ছি অবশ্য। আচ্ছা দেখি যখন বন্ধ হবে। এখন আমি যদি তোমাকে বলি, এবার আমাদের মেইনলি গতির জিনিস আসবে। যদি বলি সরণ বনাম সময়ের গ্রাফ, সরণ বনাম সময়। সময়ের গ্রাফ, তার সরণকে আমরা প্রকাশ করি কি দিয়ে? এস। সময়কে প্রকাশ করি টি। প্রথম কথা, সরণ স্বাধীন নাকি সময় স্বাধীন?